শোনায় কিনা। ঠিক আছে তো এটা ফোনে তো রেসপন্সিভ হয়েছে ঠিকঠাক ভাবে। ঠিক আছে রাজু ভাই, আপনারটা রেসপন্সিভ হয়েছে, সব ঠিকঠাকই কাজ করতেছে। তাই সে আর কোনো প্রবলেম ফেস করছেন? না ভাই। আচ্ছা। তাপস ভাই, এটা তো ফোনের জন্য রেসপন্সিভ হয় নাই। মিডিয়াম ডিভাইসে হচ্ছে ফোন থেকে আসলে বোঝা যাবে না ঠিকঠাক, মনে হয় যে এই বাটনটা বের হয়ে গেছে, এই জন্য আর কি আপনার এটা রেসপন্সিভ হয় নাই মিডিয়াম ডিভাইসে। বুঝছেন, এই যে সাইন আপ যে বাটনটা আছে এখানে, এটা। আর মিডিয়াম ডিভাইসে কিন্তু আসলে এগুলা এই যে চারটা রাখছেন পর পর, এই পর পর কিন্তু এভাবে চারটা কলম মানে এত জায়গা কিন্তু থাকবে না, তো দুইটা দুইটা করে রাখতে পারেন। আর যখন মোবাইলে করবেন তখন একটা নিচে একটা চলে আসবে। আচ্ছা, আপনার এই কলামের জন্য তো আর মিডিয়া কোয়েরির প্রয়োজন পড়বে না যদি সেভাবে করতে পারেন ফ্লেক্স বক্স দিয়ে। কিন্তু এটা কিন্তু সেরকম করে হচ্ছে না, এই যে দেখেন এখানে কিন্তু স্ক্রল করা লাগতেছে, এই সাইন আপ বাটনটা বের হয়ে গেছে মূল কন্টেইনার থেকে। আচ্ছা, দাঁড়ান এখানে। আপনি কি করছেন একটু দেখি। আচ্ছা, এটা তো ঠিকঠাকই আছে মনে হচ্ছে, প্রবলেম নাই, শুধু এই যে এখানের একটু প্রবলেম। আপনার ডিসপ্লেতে কি ঠিকঠাক আছে?
প্রায় ঠিক আছে তো কিছু নাই, ঠিক থাকলে পুরোপুরি ঠিক থাকতে হবে। আপনি হচ্ছে মানে দেখেন এই যে স্ক্রল করতেছি এখানে কিন্তু এই যে বার আসতেছে, স্ক্রল করা যাচ্ছে। এটা দেখেন এই যে ডেস্কটপ ভিউ, এটা ডেস্কটপ ভিউতে কিন্তু কোনো স্ক্রল বার আসতেছে না, তার মানে এটা ঠিক আছে ডেস্কটপ ভিউতে সুন্দর, মানে যেভাবে ডিজাইন করছেন সেভাবেই আসছে। কিন্তু দেখেন এই যে ট্যাবলেট ভিউতে যখন আমি যাচ্ছি তখন কিন্তু এই যে স্ক্রল বারটা আসতেছে, তো স্ক্রল বারটা আসতেছে আপনার এই যে সাইন আপ বাটনটা মূল কন্টেনার বাইরে চলে গেছে, এই জায়গাতে ফিট হয় না এখানে। এখানে তো আপনার প্যাডিং তো নাই, সবগুলো তো গায়ে গায়ে লেগে আছে। প্যাডিং থাকলে তো এই যে ফাঁকা থাকতো এরকম। মার্জিন প্যাডিং তো ইউজ করেন না এখানে। ইনপুটে প্যাডিং দিলে তো আপনার এই যে এটা তো এই যে বক্স যেটা আছে এই বক্সের মধ্যে প্যাডিং প্যাডিং পাবে, বক্সের বাইরে তো পাবে না। বক্সের বাইরে পাইতে হলে আপনাকে এই যে ইনপুট ধরে রাখছেন যে ডিফটা দিয়ে, সেই ডিফটাতে প্যাডিং দিতে হবে, অথবা আপনাকে ইনপুটে মার্জিন দিতে হবে। দুইটার একটা করতে হবে। তারপর আপনি চাইলে কলামেও যে বা এই ইনপুট রাখছেন যে ডিফের মধ্যে সেই ডিফটারও মার্জিন দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা এই আইকন গুলা একটা রো এর মধ্যে তো হওয়ার কথা, একটা রোতে 100% জায়গা আছে না, তো সেই জায়গার মধ্যে। হ্যাঁ, তাহলে হচ্ছে 99% জায়গা ইউজ হয়ে গেল, আর 1% যেটা আছে সেটা ফ্লেক্স বক্সের মাধ্যমে আপনি ডিস্ট্রিবিউট করে দিতে পারেন, বা এই 33.33% দিতে পারেন। তো যখন এভাবে দিবেন তখন দেখেন 100% এর মধ্যে কিন্তু তিনটা রো, এই সরি তিনটা কলামই মানে অ্যাডজাস্ট করে একটা রোতে থাকতে পারবে, আর পরবর্তী গুলা র্যাপ হয়ে নিচে নিচে চলে আসবে। এই জন্যই কিন্তু আমরা রোতে ফ্লেক্স র্যাপ ইউজ করছি। যখন একটা রোতে ফিট হবে না প্রয়োজন হাইট অনুযায়ী তখন, সরি উইড অনুযায়ী, তখন কিন্তু নিচে নিচে চলে আসবে। অ্যাপ র্যাপ, আচ্ছা ইউজ করে দেখেন ওইটা। আর রোতে তো যেহেতু রোতে আমরা মানে 100% জায়গার নিব এবং সেই জায়গাটা ভাগ করে দিব কলাম গুলাকে, তো র্যাপ না দিলে কিন্তু সবগুলো এক লাইনে ফিট করার চেষ্টা করবে ফ্লেক্স। তাহলে আপনার র্যাপ প্রপার্টিটা মিসিং অথবা ওভাররাইট হচ্ছে অন্য কোনো থেকে। তো এখানে তো আমি মানে এটা তো চেঞ্জ এখন ভিজিবল হবে না, কারণ আপনার এইচটিএমএল এর মার্কআপটা চেঞ্জ করতে হবে তাহলে। আর দুইটা রো তাহলে আপনাকে মানে মার্জ করতে হবে একই সাথে, এই সবগুলোকে একটা রো ক্লাসের মধ্যে রাখতে হবে। বা আচ্ছা এইখানে তো নাকি।
আচ্ছা, এইখানে তো আপনি মানে একটা কন্টেনারের মধ্যে দুইটা রো নিছেন না নাকি, তাপস ভাই? একটা কন্টেনারের মধ্যে দুইটা রো নিছেন নাকি? আচ্ছা। আচ্ছা, আপনি একটু মানে এই রো, একটা রো এর মধ্যে নিয়ে দেখেন, আমার এখান থেকে মানে ফোন দিয়ে আসলে করা যাচ্ছে না ওইভাবে, মানে কাট কপি পেস্ট করতে গেলে প্রবলেম হইতেছে, প্লাস চার্জারটা ঠিকঠাক মতো থাকতেছে না এখানে। এটাই তো সেই সমস্যা থেকেই গেছে পান্না ভাই, নাকি? জি ভাইয়া। এটা তো তো মনে হয় যে আপনার আগের দিনে যে প্রবলেমটা ছিল, ওই যে আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এটা পুরো জায়গা নিচ্ছিল না, বা আপনার কন্টেইনারটা পুরো জায়গা নিচ্ছিল না, সেই প্রবলেম তো থেকেই গেছে। ভাইয়া ওইটা মনে হয় খেয়াল করা হয় নাই, আমি চেঞ্জ করে দিচ্ছি এখন। আচ্ছা, রেসপন্সিভ হয়েছে, কিন্তু ওই যে 1200 পিক্সেল জায়গা নেওয়ার কথা সেটা কিন্তু নেই নাই, বা আপনার কন্টেইনারে যে উইডথটা দিবেন। ও, তাইলে মনে হয় ঠিক আছে, 500 পিক্সেল দিছেন তো, এটা খুব সম্ভবত 500 পিক্সেল নিছে। আমি ভাবছি যে 1200 পিক্সেল বা এরকম 1000 পিক্সেল এরকম দিছেন। ভাইয়া কিন্তু নিচে আসার তো কথা না। ডিসপ্লের জন্য হইতে পারে, যেহেতু আমার ডিসপ্লে ছোট, সেজন্য হইতে পারে। আচ্ছা, আর কেউ কি করছেন? ভাবছিলাম একটু কোডটা আপলোড দেওয়া হয় না, আর আমি একটু বাহিরে আছি ভাইয়া, বলছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তাপস ভাই কি ঠিক করতে পারছেন? ভাই এখানে একটা সমস্যা ছিল। হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো। 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 শোনা যাচ্ছে ভাইয়া? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, পান্না ভাই হয়তো মানে ডিসকানেক্টেড হয়ে গেছিল, নাকি আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম? পান্না ভাই কি শুনতে পান্না ভাইয়ের মধ্যে কোনো গ্লিচ গেছে পাচ্ছেন? ভাই। পান্না ভাই কারো কথা শুনতে পাচ্ছে না বললে। আচ্ছা। হ্যালো। হ্যাঁ পান্না ভাই শুনতে পাচ্ছেন এখন? জি ভাই শোনা যাচ্ছে। ভাই একটা সমস্যা ছিল ওই জায়গায়। হ্যাঁ বলেন। ভাইয়া আমরা যখন ওই ইনপুট ফিল্ড গুলো যখন অটো ফিল করতেছি, মানে আগের হিস্টোরি থেকে যত কিছু ফিল আসে না সিলেক্টের মতন করে, হ্যাঁ হ্যাঁ। ওগুলো যখন ফিল করতেছি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা। আচ্ছা, তো এটা হচ্ছে ওই অটো ফিল করলে আপনার এই ব্রাউজারে আরো কিছু ইয়ে দিয়ে দেয়, স্টাইল দিয়ে দেয়, এই জন্য অটো ফিলটা করলে আপনার ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমার খুব সম্ভবত ইউজার সিলেক্ট প্রপার্টিতে করা হয় কিনা আমার মনে পড়তেছে না। ভাইয়া আমি একটা পাইছিলাম ইন্টারনাল অটোফিল সিলেক্টেড, এই ধরনের একটা সুডো ক্লাস সুডো, পাইছিলাম। হ্যাঁ হ্যাঁ সুডো ক্লাস আছে, আর হচ্ছে আরেকটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটা আমার হচ্ছে এই মুহূর্তে মনে পড়তেছে না। এই যে এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এইটা, তো এটা আমি আপনাদের জানাই দিব না পরবর্তীতে, আমরা এখন মনে পড়তেছে না। জি ভাইয়া। আচ্ছা জি, এই যে এই লিঙ্কটা দেখেন, এইটা ট্রাই করে দেখতে পারেন, এটাই কাজ হওয়ার কথা।
অথবা আপনি অটো ফিলটা অফ করে দিতে পারেন যদি প্রয়োজন না হয়। অটো কমপ্লিট অফ করে দিতে পারেন। আর এই যে ওয়েবকিট অটো ফিল, এটার হোভার করলে, ফোকাস করলে বা অ্যাক্টিভ থাকলে বক্স শ্যাডোটা চেঞ্জ করে দিতে পারেন। আর টেক্সট ফিল, কালার, এগুলো সুডো ক্লাস দিয়ে করতে হয়, কিন্তু প্রপার্টিটা আমি আসলে মনে করতে পারতেছি না এই মুহূর্তে। 2টা করে তো আসার কথা না। দুইটা করে কি আপনার ডেস্কটপ ভিউতে 2টা করে আসতেছে? এখানে তো 3টাই দেখাচ্ছে। কোড প্যানে চেঞ্জ করছেন নাকি আপনার লোকাল ফাইলে চেঞ্জ করছেন? ও আচ্ছা, সেরকম তো আসার কথা না ভাই। দেখেন 100 ভাগে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাও এর মধ্যে তো আমরা 3টা পাবো মিনিমাম কলাম। সো মার্জিন থাকলে সেক্ষেত্রে কিন্তু পাশে ঠেলে দিবে, নিচে ঠেলে দিবে, 2টাই পাবেন। প্যাডিং থাকলে সেটা পাশে ঠেলে দিবে না, কলামের মধ্যে সেটা এসে স্পেসটুকু নিয়ে নিবে। মার্জিন কি কলামে দিছেন নাকি? কলামে হচ্ছে মার্জিন বটম দিতে পারেন এখানে, যেহেতু নিচেও আপনি আবার স্পেস দিতে যাচ্ছেন। কিন্তু সাইডে দিলে আপনার এই যে ক্যালকুলেট হবে এইভাবেই, মানে জায়গা কমে যাবে আলটিমেটলি। মার্জিনটা কমাই দিয়ে অথবা উঠাই দিয়ে দেখতে পারেন, আশা করি 3টায় আসবে। আচ্ছা, মানে উইডের ক্ষেত্রে মার্জিন যে বেড়ে গেছে এইদিকে, তো এক্ষেত্রে কিন্তু ওই জায়গাগুলা 2টার বেশি আর ধরাইতে পারতেছে না যে পরিমাণ উইড দিছেন। সেজন্য আমাদেরকে উইড কমাইতে হবে না, আমাদেরকে মার্জিন অ্যাড করা থাকলে সেটা অন্যভাবে ইউজ করতে হবে, মার্জিন অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, অনেকেই যেহেতু চলে আসছেন, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিন আজকে।
কিবরিয়া ভাই, ইয়াসি ভাই। আকিব বিন হোসেন ফিরোজ, প্রেজেন্ট ভাইয়া। আলামিন হোসেন, আছি ভাইয়া। ডালিম কুমার রয়, ডালিম কুমার রয়, খাদিমুল ইসলাম। খাদিমুল ভাই তো ছিল খুব সময় আগে। আছি ভাইয়া। বুঝি নাই। আতিয়ার রহমান, জি ভাই ভাইয়া। আছি আমি স্যার। ভাই আমি আছি। আর পাইছি আপনার সে মানে আতিয়ার রহমান। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট দেওয়া হয়েছে তো। আচ্ছা, নাইমুর রহমান, আছি ভাই। রাহাতুল রহমান, আছি ভাইয়া। শামীম হোসেন, শামীম হোসেন, শাহরিয়ার কবির সোহান, জি ভাই, আছি ভাইয়া। সাজিদুর রহমান পান্না, আসি ভাইয়া। ওয়াহিদুল ইসলাম, ভাইয়া আছি। ফিরোজ কবির, খাদিমুল ভাই মাইকটা অফ করে। আচ্ছা এমডি ফিরোজ কবির, ছিল ভাইয়া একটু আগে। প্রেজেন্ট ভাইয়া। আরিফুল ইসলাম। ভাইয়া। আছি ভাইয়া। হ্যাঁ, আমি তো টাকা দিই কত এমনি নাই। আচ্ছা প্রেজেন্ট এমডি ভাইয়া। মাসুম রানা, প্রেজেন্ট ভাই। মাসুম ভাই আছেন? জি ভাই আছি। খুবই স্লো, মানে আস্তে শোনা যায় আর কি। অনুপম রয় অর্ক, ভাইয়া আছি। এমডি আবু সাইফ, প্রেজেন্ট ভাই। পঞ্চাশ দিয়ে আছে, স্ক্রিন দেখে আরো ছোট নাকি বুঝলাম না, এটাতে তাহলে কি করতে হবে? মনে হয় আপনার স্ক্রিনটা একটু বেশি বড় হয়ে গেছে 650-এর থেকে। সেটা হইতে পারে। না আমি জাস্ট বলতেছি যে যে দেখেন নেম ইমেল মেসেজ এগুলা এই মানে একটু গ্যাপ থাকলে বা ইন্ডিকেটর থাকলে ভালো হয়, যে কোন জায়গায় শেষ। ভাইয়া ওইটা তো মানে দিছিলাম ভাইয়া আমি, কিন্তু মানে স্ক্রিন সাইজের জন্য নাকি প্রবলেম বুঝতেছি না তো আমারটাই মানে কোড পেনে তো আমি দেখি না ভাইয়া, ব্রাউজারে ডাইরেক্ট দেখছি, ইন্সপেক্ট করে ঠিক হয়। এইখানে দেখেন ঠিকঠাকই আছে, মানে এই যে নিচে নিচে গ্যাপ আছে একটু, কিন্তু এই যে স্ক্রিন ছোট হইলে এটা কিন্তু আর দেখাচ্ছে না, গায়ে গায়ে লেগে আছে। যাই হোক, জি এটা ভাইয়া, আমি মার্জিনটা আমার দিয়ে নিতে মানে হবে। রেসপন্স, জি ভাইয়া রেসপন্সিভ করা আছে, কিন্তু এখানে তো বুঝলাম না কোডে কি সমস্যা হইলো। রেসপন্সিভ ইস্যু আপনার ঠিক আছে, রেসপন্সিভ হচ্ছে, কিন্তু এই শুধুমাত্র মার্জিন প্যাডিংটা পাচ্ছেন আর কি, মার্জিন বা প্যাডিং যেটা দিয়ে আপনি জি স্পেস ভাইয়া। করছেন। আর এই যে বাটনটা শুধু মানে বাটন, যদি বাটন ট্যাগ ইউজ করতে চান সেক্ষেত্রে ফর্মের মধ্যে দিয়েছেন তো এটা, দেখেন সাবমিট হবে কিন্তু এটা, তো এভাবে চাপ দিলে কিন্তু সাবমিট হবে না, এটা বাটনের টাইপটা দিতে হবে সাবমিট। ও আচ্ছা ভাই, ঠিক আছে, আমি এটা চেঞ্জ করে দেবো, সাবমিট। দেখেন এই যে বাটনের টাইপটা সাবমিট দিয়ে দিলে আপনার সব ব্রাউজারে আর পুরাতন ব্রাউজার গুলোতে একদম ঠিকঠাক ভাবেই কাজ করবে।
আহ, আর ঠিক আছে ভাই। নতুন ব্রাউজারের উপর ডিপেন্ডেন্ট হয়ে কোড করলে কিন্তু প্রবলেম, কারণ সবাই কিন্তু ব্রাউজার আপডেট করে না, প্লাস কে কোন ব্রাউজার ইউজ করতেছে সেটাও কিন্তু আমরা জানি না। আচ্ছা, তো এর আগে আমি বলছিলাম যে আপনাদের যে আমার ল্যাপটপে প্রবলেম হচ্ছে, যার জন্য এই কয়েকদিন ফোন দিয়ে ক্লাস নিতে হচ্ছে। তো আজকে হচ্ছে সার্ভিসিং এ যেখানে দেয়া ছিল সেখান থেকে মানে বলছে যে আমার ল্যাপটপের মাদারবোর্ড আর ব্রেনে প্রবলেম, এই প্রবলেমের জন্য আর কি ডিসপ্লে পাচ্ছে না। সো এইটা ঠিক করতে মানে সার্ভিসিং করতে ঢাকাতে দিতে হবে, এবং সেখান থেকে আস্তে আস্তে আসলে পুরো 20 দিন লেগে যাবে। তো খুব সম্ভবত মানে ফোন দিয়ে তো আর এভাবে সম্ভব হয় না। মানে আমি হয়তো দেখাইতে পারবো, সময় লাগবে, বাট আপনাদের আসলে বুঝতে খুবই অসুবিধা হবে। খুব জি ভাইয়া, সম্ভবত বুঝতে মোটামুটি ভালোই অসুবিধা হচ্ছে। আপনাদের সাথে আমার আর ক্লাস সম্ভব হবে না। কারণ আমার এখানে আমি আসলে অন্য কারো ল্যাপটপ বা ডেস্কটপও ম্যানেজ করতে পারতেছি না, প্লাস আমার এটা ঠিক হইতেও আসলে অনেক সময় লাগবে। মানে 15-20 দিন বলছে, কিন্তু সার্ভিসিং দিলে আসলে 15-20 দিনের কথা কত দিনে দেয় আর কি সেটা কিন্তু জানেন আশা করি আমাদের দেশের পরিস্থিতিতে। So, আসলে আপনাদের সেক্ষেত্রে ভাই ক্লাসটা হয়তো আমাদের উন্নত ক্লাস কন্টিনিউ করবে। আপনাদের ক্লাসটা অন্য কোনো স্যার নিবে হয়তো, সেটা ছাড়া তো আমার আমার পক্ষে তো আর সম্ভব না আপনাদের ক্লাস কন্টিনিউ করাই হবে। কাল থেকে আর ক্লাস দিবেন না ভাই আপনি? বুঝতে পারিনি। কাল থেকে কি আর ক্লাস নিচ্ছেন না আপনি? এটা আসলে মানে একদিনের মধ্যে নতুন টিচার পাবে কিনা সেটা একটু টাফ, মানে এই সময় হঠাৎ করে এভাবে একটা মানে আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি হয়ে গেছে। তো খুব সম্ভবত চেঞ্জ আসবে, যেহেতু আমার পক্ষে আর মানে ক্লাস নেওয়া পসিবল না এইভাবে। সো আলটিমেটলি তো আপনাদের ক্লাসে আসলেও তো লাভ হবে না আপনাদের কোনো। ফোন না দিয়ে আমি আমি ভাই কি যে হয়তো করলাম। ফোন দিয়ে আমি হয়তো দেখাই দিতে পারবো বা বলে দিতে পারবো, বাট মানে ডিরেক্ট কোড করে সেটার আউটপুট নিয়ে বিস্তারিত ভাবে কথা বলা তো পসিবল না ফোন থেকে। আচ্ছা, তো আর যেটা বলার আছে সেটা হচ্ছে যে আপনাদের এখন পর্যন্ত যতটুকু কমপ্লিট হয়েছে বলে আমি মনে করতেছি যে একটা সিম্পল একটা লেআউট আপনারা রেসপন্সিভ করতে পারবেন আশা করি। ছবি দেখে হোক বা মানে অন্য যেভাবে হোক, মানে ডিজাইন নিজে নিজে কল্পনা করে সেটাকেও রেসপন্সিভ করতে পারবেন বলে আশা করি। আর এর পরবর্তীতে আপনাদের মানে পিএইচডি টু এইচটিএমএল দেখানোর কথা। পিএইচডি নিয়ে আমি আপনাদের বলছিলাম যে
পিএইচডি আর জেপিজি এর পার্থক্যটা কি? জেপিজি তে জাস্ট আপনি ডিজাইনটা দেখতেছেন, এখানে এক্সাক্ট কতটা ভ্যালু আছে, তারপর হচ্ছে আপনি অ্যাসেট গুলা নিজে এক্সট্রাক্ট করতে পারতেছেন না ডিজাইন ফাইল থেকে। আর যখন আপনাকে পিএইচডি দেওয়া হবে তখন আপনি ওই পিএইচডির মধ্যেই সোর্স ডিজাইন ফাইল গুলা পেয়ে যাবেন, সোর্স অ্যাসেট গুলা। জাস্ট ওইগুলা আপনাকে স্লাইস করতে হবে বা এক্সপোর্ট করতে হবে, দেন আপনি কোড করা শুরু করবেন। তো আপনাদের কারো কাছে কি কারো কি এখন মানে ফটোশপ ইনস্টল করা আছে? আছে ভাই, ইনস্টল জি করা ভাইয়া, আছে। install করা আছে। আচ্ছা, ফটোশপে একেবারেই যারা বিগিনার না, তা মানে একদম আগে কখনো ওপেন করার নাই এমন কেউ না, যারা মোটামুটি টুলস গুলা জানেন কোথায় কোনটা আছে, আহ, সেরকম কেউ থাকলে বলতে পারেন, তার স্ক্রিনটা একটু শেয়ার করবেন। ভাইয়া আমি তো জানতাম, আমি কিন্তু শেয়ার আমার করবো। তো স্ক্রিন শেয়ার হবে না। আপনার স্ক্রিন শেয়ারের প্রবলেম, তাই তো? হ্যাঁ, তাহলে আমি করতেছি, জি ভাইয়া। এক্সপিরিয়েন্স আছে আমার। আচ্ছা, ফটোশপে একদম নতুন হইলে তার মানে করার দরকার নেই আপাতত। না, ভাইয়া ফটোশপের আমার এক্সপিরিয়েন্স আছে, মনে হচ্ছে এবারে এটা নিয়ে কাজ করি তো টুকটাক। ও আচ্ছা আচ্ছা, তাইলে তাইলে করতে পারেন। আপনার কাছে কি পিএইচডি ফাইল আছে যে কোনো, বা ফ্রি পিএইচডি লিখে সার্চ দিলেও আচ্ছা, ফ্রি পিকে তো পিএইচডি পাওয়া পেয়ে যায়, মানে যাবেন। কিসের জন্য, ইন্টারনেট ইয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, ফ্রি। আচ্ছা, পিএইচডি ফাইল পেলে আপনি ওপেন করেন পিএইচডি ফাইলটা ফটোশপে। হ্যাঁ ভাইয়া করতেছি। মানে এক্সট্রাক্টরটা একটু সমস্যা হচ্ছে, তো এটা 7 জিব তো, আমার ও এখানে আচ্ছা মানে আচ্ছা, সরাসরি একটু। মানে খুব বড় ফাইল নেওয়ার দরকার নেই, আপনি মানে বেসিক একটা ওয়েবসাইটের লেআউট নিলেই হবে। জি ভাই, আসছে কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আসছে। আচ্ছা, তো এটা ধরেন আমাদের সিম্পল একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ বলতে হচ্ছে যে পেজটাতে আমরা ল্যান্ড করি, হোম পেজও ল্যান্ডিং পেজ হতে পারে, বা এক একটা প্রোডাক্টের জন্য এক একটা ল্যান্ডিং পেজ হতে পারে। সো সিঙ্গেল একটা পেজ ধরেন সিঙ্গেল স্ক্রিনের। এখন এখান থেকে এই যে পিএইচডি ডিজাইন আছে, এখান থেকে আমাদেরকে ডিজাইন গুলা মানে এক্সট্রাক্ট করতে হবে, বা যে অ্যাসেট গুলা আছে সেগুলোকে আমাদেরকে ফাইল হিসেবে বের করতে হবে, যেন আমরা ওয়েবের সাথে এটা মানে ইনকর্পোরেট করতে পারি। তো এখানে দেখেন এই যে আহ, একটা রো কলামের কাজই আছে, মানে একটা সেকশন আছে। তো লোগো ব্যাপারটা কিন্তু সেন্সিটিভ, কারণ লোগোর ক্ষেত্রে অনেক সময় টেক্সট বেসড লোগো থাকে, যেমন এখানে কিন্তু টেক্সট বেসড লোগো আছে উপরে ইওর লোগো নাম করে। তো এখানে টেক্সট বেসড লোগো থাকলে আপনার ক্লায়েন্ট হয়তো আপনাকে এই এই ফন্ট গুলা, মানে এটা যখন আপনারা মানে ক্লিক করবেন, অর্ঘ ভাই একটু ক্লিক করেন, এটা টেক্সট বেসড লোগো তো নাকি? হ্যাঁ সম্ভবত এখানকার যেটা আছে, এখানকার যে লেয়ারটা সেকশনটা আছে দেখছি যে পুরা মানে আচ্ছা, এটা এআই তো ফাইল। ফ্ল্যাট ইমেজ। হ্যাঁ, ফ্লাড ইমেজ। ফ্ল্যাট ইমেজ হলে তো আসলে এটাও অনেক সময় পাবেন যে পিএসডি ফরম্যাট আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কোনো লেয়ার নাই এর মধ্যে। তো এটা তো আসলে এইভাবে এবার আমি দেখাইলে তো হবে আরেক না। আরেকটা দেখতেছি। আচ্ছা আচ্ছা, মানে এডিটেবল হইতে হবে কন্টেন্ট গুলো, এটা তো এডিটেবল না।
আচ্ছা, তো প্রথমে আমাদেরকে খেয়াল করতে হবে যে আসলে যে ডিজাইনটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেই ডিজাইনের মধ্যে আমরা এইচটিএমএল সিএসএস এগুলা দিয়ে আসলে কোন কোন ডিজাইনের কোন কোন পার্ট গুলা জেনারেট করতে পারবো। যেমন ব্যাকগ্রাউন্ড কালার যেখানে আমরা দিতে পারি একটা এলিমেন্টে, সেখানে কিন্তু সলিড কালারের কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের নেওয়ার প্রয়োজন নাই। নিলে হবে না এরকম না, বাট আসলে প্রয়োজন নাই, তাহলে তো আপনি ওয়েবে কাজ করার প্রয়োজন পড়ে না। তো আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে যেগুলো জেনারেট করতে পারবো শুধুমাত্র সেইগুলা বাদে আর আমরা সবগুলাই কিন্তু ফাইল হিসাবে, ইমেজ হোক বা ভিডিও হোক, সেসব ফাইল হিসাবে কিন্তু আমরা এক্সট্রাক্ট করে নিব। তো অনেক জায়গায় আপনারা আগে পরে টিউটোরিয়াল দেখছেন কিনা জানি না, বাট অনেক জায়গায় দেখানো হয় যে আপনার নেভিগেশন বার প্লাস এই যে বিজনেস ল্যান্ডিং পেজ, এখানে যে টেক্সটটা আছে এগুলোকে সব আপনার মানে ইমেজ হিসাবে ইউজ করা হয়। তো আউটপুট হ্যাঁ, আপনার সেম থাকবে। আচ্ছা, 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 এটাই ঠিক আছে। এটা লেয়ার আছে এবং গ্রুপও করা আছে। আচ্ছা, তো দেখেন এইখানে আমাদের আসলে জেনারেট করতে পারবো না আমরা কি কি আছে। তো এই যে ব্যাকগ্রাউন্ড, যে কালো যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, এটা আমরা জেনারেট করতে পারবো না। প্লাস ওইটার নিচে যেটা আছে যে লেকের মতো করে, ওইটা আমরা জেনারেট করতে পারবো না। তারপরে লোগো আছে যেটা, এটা চাইলে পারবো, বাট আসলে লোগোটা কিন্তু একটু সেনসিটিভ কন্টেন্ট আমাদের জন্য। কারণ লোগো একটা কোম্পানির ব্র্যান্ড আইডেন্টিটি বহন করে, সো এটা একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু প্রবলেম। তো সেক্ষেত্রে আমরা লোগোটাকে ইনটেক্ট রাখার চেষ্টা করব। আচ্ছা, তারপরে দেখেন এক্সপ্লোর নাও, এখানে কিন্তু একটা বাটন আছে। তো এই বাটনটা কিন্তু আমরা এক্সপ্লোর নাও টেক্সট দিয়ে করতে পারি, আর বাটনের নিচে যে ইমেজটা আছে বা যে শেপটা আছে, এটাকে আমরা ইমেজ হিসাবে এক্সট্রাক্ট করতে পারি। তো অ্যাডভেঞ্চার যেটা লেখা আছে, এই অ্যাডভেঞ্চারটা কিন্তু আমরা ফন্ট দিয়ে ফন্ট ফাইল ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করেই করতে পারবো। সো এখানে আসলে আমাদের এক্সট্রাক্ট করার মতো আছে, লোগোটা আছে, তারপরে হচ্ছে যে কালো যে ইমেজটা আছে সেটা আছে, তারপরে এক্সপ্লোর না নিচে যে সাদা শেপটা আছে সেটা নিতে হবে, এবং সোশ্যাল আইকন যেখানে আছে দেখেন ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম। তো এই যে আইকন গুলো আছে, এই আইকন গুলোও কিন্তু আমরা আইকন ফন্ট, বিভিন্ন আইকন ফন্ট থেকে ইজিলি মানে ইনকর্পোরেট করতে পারবো আমাদের এইচটিএমএল এর সাথে। তো এক্ষেত্রে কিন্তু আমাদেরকে এগুলার এক্সট্রাক্ট করার প্রয়োজন নাই, এগুলা কাটার প্রয়োজন নাই এখান থেকে। তো প্রথমে আগে আমাদেরকে খেয়াল করতে হবে যে কোন কোন জিনিস আমরা এখান থেকে মানে আমাদের যে কোডিং স্কিল আছে সেই সেই মাধ্যমে মানে সেই কোডিং স্কিল থেকে আমরা কোনগুলো জেনারেট করতে পারবো এইচটিএমএল সিএসএস এ। দেখেন এইচটিএমএল সিএসএস এ আমরা যেগুলো জেনারেট করতে পারবো সেগুলো কিন্তু আমাদের কাছে সহজেই এডিটেবল হবে পরবর্তীতে। আর জেনারেট করতে পারবো না একদম সলিড ইমেজ যেগুলা, যেমন এই যে পাহাড় পর্বত আঁকা, এইগুলো কিন্তু আমরা এইচটিএমএল সিএসএস এ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদেরকে আগে ডিফাইন করে নিতে হবে কোনগুলো আমরা জেনারেট করতে পারবো এবং পারবো না। তো যেগুলো আমরা এইচটিএমএল সিএসএস জেনারেট করতে পারবো না সেগুলো শুধুমাত্র আমরা এক্সট্রাক্ট করব। তো এখানে আমাদের এক্সট্রাক্ট করার মতো কি কি পাইছি আমরা এতক্ষণ পর্যন্ত, বলুন তো। মানে আমরা কি কি জেনারেট করতে পারবো না এইচটিএমএল সিএসএস এ। ভাইয়া লোগোটা, ব্যাকগ্রাউন্ডে তারপর যে গো। এক্সপ্লোর নাও এর নিচের ইমেজটা আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা। আচ্ছা, তো এখানে দেখেন নর্মালি এটা অনেকভাবে এক্সট্রাক্ট করা যায়। আপনার আপনি আপনার তো মানে জানেন যে আপনি আসলে কোড দিয়ে কতটুকু কি করতে পারবেন। তো আপনি চাইলে সেইভাবে এক্সট্রাক্ট করতে পারেন, যেহেতু এটা মাল্টি লেয়ার করা আছে এবং সবগুলো মানে যেগুলা আহ, ভালো পিএইচডি, মানে এর আগে দেখেন শুধু পিএইচডি ফরম্যাট ছিল, সেটাই কিন্তু কোনো লেয়ার ছিল না। তো এই যে নিচে, এই যে রাইট সাইডে দেখেন নিচে কিন্তু লেয়ার নামে একটা ট্যাব আছে, এবং সেই ট্যাবের নিচে কিন্তু দেখেন এই যে আই আইকন প্লাস এর মধ্যে কিন্তু টেক্সট এবং ফোল্ডার আইকন, বিভিন্ন আইকন দিয়ে মানে লেয়ার দিয়ে গ্রুপ করা আছে সুন্দর করে।
অর্গানাইজ করা আছে আপনার জন্য। তো এখান থেকে দেখেন এই যে আশা করি যে কালো যে ব্যাকগ্রাউন্ডটা আছে এবং সাদা যে বাটনের নিচে এবং সোশ্যাল আইকনের নিচে আছে এগুলা আমি এক্সপেক্ট করতেছি যে এগুলা আলাদা আলাদা শেপ এক একটা, আবার টোটাল সবগুলা মিলাই একটা শেপ হইতে পারে। তো সবগুলা মিলাই যদি একটা শেপ হয় সেক্ষেত্রে অর্ঘ্য ভাই একটু দেখেন তো এটা মানে সবগুলা মিলাই একটা শেপ নাকি মাস্ক করা বা একটা নিচে আর একটা আছে লেয়ার করা আছে। লেয়ার করা আছে। আচ্ছা, তো লেয়ার করা থাকলে আমরা কিন্তু এইগুলাকে মানে আলাদা আলাদা এক একটা শেপ হিসাবে এক্সট্রাক্ট করতে পারি, আবার আহ, এই টোটালটাকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবেও আমরা এক্সট্রাক্ট করতে পারি। তো এটা ধরেন একটা 100% ভিপোর্ট হাইটের বা পুরা আমার যে ব্রাউজার উইন্ডো আছে সেটাই কিন্তু সে কভার করে নিছে। আমরা এটা ধরে নিব যেহেতু এটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের ডিজাইন। তো আপনাদের জন্য এটা একটু কমপ্লেক্স মনে হতে পারে। তো আর একটু মানে আমরা এতদিন সচরাচর যে ডিজাইন গুলো দেখছি সেই রকম ডিজাইনের কিছু পেলে ভালো হইতো। ভাই আমি আচ্ছা তো দেখছি। এটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন এখানে দেখেন তাহলে কতগুলো লেয়ার আছে। এই বাটনের জন্য একটা লেয়ার আছে যেটা এই কালোটার উপরে আছে, আর কালো ব্যাকগ্রাউন্ডটার নিচে আছে কিন্তু এই যে পাহাড় পর্বতমালা যে আহ ছবিটা। তো এখানে আমরা এই সবগুলো লেয়ারকে সিলেক্ট করতে পারি এবং লেয়ার সিলেক্ট করে এক্সট্রা একটা পিএনজি করতে পারি। তো আহ, আপনারা একটা লেয়ার সিলেক্ট করেন অর্ঘ ভাই, অ্যাডভেঞ্চার কালো বা যে কোনো একটা সিলেক্ট করেন, আচ্ছা এই যে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলেই হবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা টেক্সট তো খুব খুব সম্ভবত গ্রুপ করা আছে যে এক্সপ্লোর নাও সাথে যে বাটনটা আছে। হ্যাঁ, তাহলে এক্সপ্লোর নাও তো আমরা জেনারেট করতে পারবো। এক্সপ্লোর নাও এর নিচে যেটা আছে সেটাকে আমাদেরকে একটা অ্যাসেট হিসেবে এক্সট্রাক্ট করতে হবে। এক্সপ্লোর যে টেক্সট আছে সেটা। হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করছেন এক্সপোর্ট নাও এর নিচে যে শেপটা আছে। হ্যাঁ এই যে এটাকে হাইড। হ্যাঁ, তো এই শেপটাকে আমরা রাইট ক্লিক যদি করি তাহলে কুইক এক্সপোর্ট একটা অপশন পাবো একদম টপের দিকে। এখান থেকে রাইট ক্লিক করে সিলেক্ট করে মানে হচ্ছে ভাই এটাকে ইয়া করতে চাচ্ছে নাকি, মানে রিপ্লেস করার হ্যাঁ জন্য? হ্যাঁ, না না, এটা রিপ্লেস করব না, এটা আমরা জাস্ট কুইক এক্সপোর্ট একটা অপশন আছে না, সিলেক্ট করলে লেয়ারটা সিলেক্ট করলে চলে আসে। অর্ঘ লেয়ারের উপরে এই নামটার উপরে ক্লিক করো, রাইট বাটন ক্লিক করো। এইখানে না, হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা। হ্যাঁ, উপরে দেখেন এই যে কুইক এক্সপোর্ট একটা অপশন আছে, হ্যাঁ তারপরে আবার কপি এই- সিএসএস, কপি এসভিজি, এগুলো কিন্তু আমাদের দরকার হবে। তো এই যে গ্রাফিক্সটা আছে, এই গ্রাফিক্সটা আমরা চাইলে এই পিএনজি হিসাবে, যেহেতু ইমেজ হিসাবে যদি চাই আমরা সেক্ষেত্রে পিএনজি হিসাবে আউটপুট করতে পারি, এক্সপোর্ট করতে পারি। আবার এটা যে এটা সিলেক্ট করে আপনি ফাইল থেকে এক্সপোর্ট ফর ওয়েবে যেতে পারেন। অর্ঘ ভাই, জি ভাইয়া। আচ্ছা, এটা সিলেক্ট করে আপনি ফাইল থেকে এই যে এক্সপোর্ট করে যেভাবে প্রোডাক্ট। ফাইলে যান, এটা সিলেক্ট করে ফাইলে যে এক্সপোর্ট ফর ও ফাইল আচ্ছা, এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাস, হ্যাঁ হ্যাঁ এখান থেকে, মানে এটাকে এক্সপোর্ট করতে চাচ্ছেন এই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা হচ্ছে আপাতত ওই যে এক্সপ্লোর নাও এর নিচে যে পিএনজিটা আছে সেটাকে হচ্ছে এক্সপোর্ট এক্স করলাম, নাকি হোলটাকে হ্যাঁ, করে দেখো? না, শুধুমাত্র এই একটা একটা যে আইকন আছে মানে বাটনের নিচে যেটা আছে, যে শেপটা আছে। হ্যাঁ এই যে হ্যাঁ, এই যে export as, হ্যাঁ, চিনেছি। হ্যাঁ, এটা ফাইল থেকে যে যেভাবে এক্সপোর্ট করি আমরা, ফাইল এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাস, ড্রপ ডাউন মেনু আসে না ফাইলে গেলে। এটাকে এক্সপোর্ট করে ফেলবো?
আপনি জাস্ট প্রসিডিওরটা দেখান বুঝতে পারলে। মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু একটা আইকন আছে কিংবা কোনো কিছু একটা শেপ আছে, সেটাতে আগে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যেখানে আমরা যেখানকার যে এক্সপ্লোরের নিচে যে সাদা অংশটা আছে সেটা অ্যাকচুয়ালি একটা শেপ। মানে হচ্ছে এটা আমাদের এইচটিএমএল কিংবা সিএসএস দ্বারা করা পসিবল না। এই ধরনের শেপগুলো যে আমরা কখনো এক্সপোর্ট করতে চাই, মানে নিজের জন্য সেভ করতে চাই, তাহলে ওখানে যে মানে যে নামে লেখা থাকবে আর কি, যে নাম দিয়ে সেভ করা থাকবে, সেখানে যে ওর উপর রাইট ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো আসবে। তারপর এখানে এক্সপোর্ট অ্যাজ নামে একটা অপশন আছে, এখানে সিলেক্ট করলে এখন সময় নিচ্ছে। তারপর ওই যে এখানকার যে সাদা শেপটা আছে সেটাকে আমি কি হিসাবে এক্সপোর্ট করতে যাচ্ছি সেটা আমি করতে পারবো। এখানে যদি আমি এক্সপোর্ট অ্যাজ দেই, তাহলে আমরা বিভিন্ন প্রকার ফরম্যাটে এটাকে এক্সপোর্ট করতে পারবো। পিএনজি আপাতত এখানে আছে, কিংবা হয়তোবা যদি অন্য কোনো ফরম্যাট থাকে, জেপিজি তে থাকে, তাহলে আমরা জেপিজি তেও সেটাকে আমরা এক্সপোর্ট করতে পারবো। তারপর এটা এক্সপোর্ট করলে এটা সরাসরি যে কোনো যে পাতে আমরা সেভ করেছিলাম মানে সেখানে যে সেই ফাইলটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, সেরকমই থাকবে, কিন্তু আপনার ল্যাপটপ মনে হয় বা হ্যাং করছে বা লেট হচ্ছে, স্লো হয়ে গেছে। ভাই এটা কি আবার রিপিট করব? আচ্ছা, এটা তো আসলে মানে আপনি বলছেন কিন্তু বলার সাথে সাথে কিছুই শো করে নাই, মানে কোনো মেনু শো করে নাই। মানে স্লো হয়ে গেছে কিনা আমি জানি না, বাট আচ্ছা, আচ্ছা, মানে পুরো প্রসিডিওরটা একটু দেখাই দিবেন বলার সাথে সাথে। অর্ঘ তুমি আমরা মনে যখন হয় শুধু ফটোশপের স্ক্রিনটা শেয়ার করছো, তোমাকে সবগুলা শেয়ার করতে হবে মনে হয় ওইটার জন্য। পপ আপ স্ক্রিনটার জন্য সবগুলা শেয়ার করতে হবে মনে হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আবার শেয়ার দিচ্ছি। আচ্ছা আচ্ছা ভাই, ইন্টার স্ক্রিন যখন আমি দিচ্ছি মানে হচ্ছে শেয়ারের। আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন, ফটোশপে যান, ওপেন হলে। আচ্ছা, পিএইচডি ফাইল নেওয়া আছে, ওয়েবসাইট ডিজাইনে মানে ওয়েব কোন টেমপ্লেট ডাউনলোড করছেন? আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো একটা ওপেন করেন। হ্যাঁ। আচ্ছা
আচ্ছা, এটা একটু ফুল স্ক্রিন করেন, মানে 100% ফিট দিয়ে দেন। উইন্ডো থেকে এই যে লেয়ার্স, F7। আচ্ছা আচ্ছা, লেয়ার গুলো দেখা গেলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, আপনার ওই ডিজাইন ফাইলটা একটু মানে বড় করেন, মানে একটু জুম করেন, টোটাল স্পেসে যেন ফিট হয়। দেখাই যাচ্ছে না তেমন কিছু। আচ্ছা, আমার স্ক্রিন ছোট যদি। এক্সপোজার না তো, আপনার এই যে কিবোর্ডে জেড চাপ দিয়ে আপনি জুম করতে পারবেন শর্টকাটে। হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখেন সিমিলারলি এটা কিন্তু আগের চেয়ে অনেক সিম্পল একটা ডিজাইন। সো উপরে যেটা আছে ভি শেপে, সেটা একটা লোগো হিসেবে ধরে নিচ্ছি আমরা। তো আমরা তো লোগোটা আমাদের হুবহু মানে প্রয়োজন আর কি, যেভাবে দেওয়া আছে একদম সেভাবে এক্সপোর্ট করতে হবে। তো সেটা করার জন্য লোগোটা সিলেক্ট করেন, মুভ টুল থেকে লোগোটা সিলেক্ট করেন। আচ্ছা, এটা রাইট ক্লিক করলে দেখেন ডুপ্লিকেট অপশন আসবে একটা। লেয়ার থেকে রাইট ক্লিক করেন লোগোটা। আপনার মনে হয় অনেকগুলা সিলেক্ট করা হয়ে গেছে নাকি? লোগোটা পাইছেন? এই যে আই আইকন, যে ওইটা দিয়ে কিন্তু আপনারা টগল করলেই বুঝতে পারবেন যে আসলে কোন এলিমেন্টে সিলেক্ট করছেন এবং সেটা প্রপারলি সিলেক্ট হয়েছে কিনা। আচ্ছা, অনেক সময় এটা যে ভি শেপটা একটা লেয়ারে থাকে, তারপরে আপনার এই যে সার্কেলটা একটা লেয়ারে থাকে, এরকম থাকতে পারে। পিএইচডি ফাইলগুলো আসলে আপনার যে পিএইচডি ফাইলগুলো পাবেন যে সবসময় যে একদম প্রপারলি গ্রুপ করা এবং সুন্দরভাবে অ্যালাইন করে সাজানো, এরকম মানে পাবেন খুব রেয়ার হয়তো। আপনাকে কিছু মডিফাই করে নিতে হবে, লেয়ার গুলা ঠিক করে নিতে হবে, বা গ্রুপ করে নিতে হবে, নাম দিয়ে নিতে হবে প্রপারলি। পাওয়া গেছে। আই আইকন থেকে আপনারা টগল করলে বুঝতে পারবেন যে কোনটা সিলেক্ট করছেন। তো ফটোশপে আপনি যে সিলেক্ট টুল থেকে একদম মুভ টুল থেকে একদম উপরে লেফট কর্নার, হ্যাঁ মুভ টুল, হ্যাঁ মুভ টুল থেকে ওইটার উপর ক্লিক করলেই তো লেয়ারটা চলে আসার কথা অটোমেটিক্যালি। আচ্ছা, তাহলে ওই যে আই আইকন দিয়ে ই করে দেখেন যে আসলে কোনটা সিলেক্ট হচ্ছে। এই যে আপনি লেয়ারে কাজ করতেছেন না, দেখেন এই যে লেয়ারে ইয়েলো, হ্যাঁ হ্যাঁ এটা, ওইগুলা ভিউ আইকন। এই যে দেখেন এখন আপনি ওই লেয়ারের উপর আছেন। তো সিলেক্ট করতে হবে যে আপনার লেয়ারটা কোন মানে অ্যাসেটটা কোথায় আছে এখানে, সেটা আগে ফাইন্ড আউট করতে হবে। গ্রুপ করা আছে এটা, দেখেন হেডার হেডার বটম ফুটার এই এই ধরনের গ্রুপ করা আছে কিনা দেখেন আগে। তাহলে হেডারের মধ্যে পাওয়ার কথা, ফুটারের মধ্যে তো আর পাবেন না এটা। হেডার বা টপ, ব্যানার ট্যানার এই ধরনের নাম দিয়ে যদি কোনো গ্রুপ করা থাকে, সেটা কিন্তু আপনি ওইখান থেকে তাহলে ওর মধ্যে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। গ্রুপ তো পাবেন। আচ্ছা, আই লাভ ডিজাইনের উপর ক্লিক করেন, তাহলে মানে ক্লিক করলে তো আপনার লেয়ারটা অটোমেটিক্যালি চলে আসার কথা।
আচ্ছা, তাহলে ওইটা হয়তো মানে লেয়ার হয়তো ওইটার নিচে আছে, এই জন্য সিলেক্ট করতে পারতেছে না, অন্যগুলো ওভারল্যাপ করতেছে তাপস ভাই, ট্রান্সপারেন্ট। তাপস ভাই উপরের ফোল্ডারটা ডাউন করেন, ডাউন করেন। উপরের যে ফোল্ডারটা ওটা ড্রপ ডাউন করেন, হেডার ফোল্ডারটা ড্রপ ডাউন করেন। হ্যাঁ, হ্যাঁ, এখন এইখানে আচ্ছা, পাওয়া আইকন গেছে। গুলাতে তো এইভাবে আসলে মানে এই ডিজাইনে হয়তো প্রবলেম আছে, প্রপারলি গ্রুপ করা না, র্যান্ডমলি করে রাখছে হয়তো। আচ্ছা, পাওয়া গেছে। তো আই আইকনটা আচ্ছা পাওয়া গেছে না? ঠিক আছে, এটা তো গ্রুপ করা খুব সম্ভবত নাকি? আচ্ছা, গ্রুপের মধ্যে আছে। তো এটা আপনি ক্লিক করেন, রাইট ক্লিক করেন এটার উপরে, রাইট ক্লিক করে ওই যে কুইক এক্সপোর্ট যে অপশনটা চলে আসে নিচেরটারে, অ্যাসেটটারে রাইট ক্লিক করেন, অ্যাসেটটাকে, অ্যাসেটের লেয়ার এখানে। নামের উপর রাইট ক্লিক করেন, আর নামের উপরে। আচ্ছা, তো এটা আপনার ডুপ্লিকেট আসার কথা, একটা ডুপ্লিকেট লেয়ার। হ্যাঁ, ডুপ্লিকেট লেয়ারে যান, ক্লিক করেন। আচ্ছা, ডকুমেন্ট থেকে এখানে নিউ দেন, ওকে করেন, নেম দিয়ে দরকার নেই। আচ্ছা, তো এটা ওপেন করেন, লোগোটা কোথায় দেখতে পাচ্ছি না আমি আসলে। আছে, এই যে দেখেন ভি নামে একদম উপরে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লোগো। তার মানে ডিজাইনে যান, আমাদের যে মূল যে ডিজাইন আছে ডিজাইনে যান। ভাই পাশের উইন্ডোটা, উপরের ট্যাবের পাশেরটা, হ্যাঁ। হ্যাঁ, তো দেখেন এইখানে কিন্তু আমাদের লোগোর পিছনে যে কালারটা দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার তার মানে কিন্তু আমাদের লোগোটা ট্রান্সপারেন্ট আছে। তো ট্রান্সপারেন্ট থাকার কারণে জেপিইজি কিন্তু ট্রান্সপারেন্ট পিক্সেল কন্টেইন করতে পারে না। তো সেজন্য আমাদেরকে পিএনজি ফরম্যাট ইউজ করতে হবে, বা আহ, আরেকটা আছে হচ্ছে ওয়েব, ওয়েব পি খুব সম্ভবত। তো ওয়েব পি এখন ব্রাউজার সাপোর্ট খুব একটা ভালো না, সো আমরা পিএনজি ইউজ করলে কিন্তু এই ট্রান্সপারেন্সিটা সহ আমরা এক্সপোর্ট করতে পারবো। তো এটা আমরা ওই যে নতুন একটা ডকুমেন্টে নিছি, সেই ডকুমেন্টে যান। আচ্ছা, উপরে উপরে যে পারগুলা আছে ফটোশপের, সেখান থেকে ইমেজ থেকে ট্রিমে যান, ট্রান্সপারেন্ট পিক্সেল গুলা ওকে করেন। আচ্ছা, ওকে দেন। ওকে দিলে দেখেন আমাদের লোগোর যে এক্সাক্ট সাইজ আছে সেই যে সাইজটা কিন্তু চলে আসছে, একদম পারফেক্ট, পারফেক্ট লোগো এটা আমাদের। তো এটাকে আপনারা ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ করতে পারেন, অথবা এখান থেকেই এক্সপোর্ট অ্যাজ করতে পারেন, মানে এক্সপোর্ট করতে পারেন। বুঝি নাই। হ্যাঁ, সেভ ফর ওয়েব, হ্যাঁ সেভ ফর ওয়েবও করতে পারেন, বা পিএনজি হিসেবে সেভ করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। সেভ ফর ওয়েব দেন। আচ্ছা, তো আপনি সেভ ফর ওয়েব দেন। আচ্ছা, সেভ ফর ওয়েব দিলে এখান থেকে আমরা ফরম্যাটটা চুজ করতে পারবো যে কি ফরম্যাট দিব।
পিএনজি না জেপিজি হিসাবে সিলেক্ট করব, প্লাস কোয়ালিটি দিতে পারবো। আর নিচে দেখেন, একদম নিচে এই ছবিটার নিচে দেখেন PNG 24 ফরম্যাটটা সিলেক্ট করা হয়েছে এখানে। আর এটার ফাইল সাইজ হচ্ছে 5.054 কিলোবাইট আর কি। তো এর নিচে দেখেন আরো কিছু ইনফরমেশন দিছে, 2 সেকেন্ড অ্যাট 56.6 kbps। তার মানে হচ্ছে 56.6 kbps মানে ইন্টারনেট স্পিড থাকলে এটা লোড হইতে 2 সেকেন্ড সময় লাগবে অ্যাভারেজ অ্যাভারেজ ডিভাইসে। তো এখানে দেখেন ট্রান্সপারেন্সি যেহেতু আমরা ই করব, আর ফাইলের ফরম্যাট চেঞ্জ করলে দেখেন পিএনজি জেপিজি চেঞ্জ করলে কিন্তু আমাদের ফাইল তাপস ভাই কি রেকর্ড করতেছেন? আচ্ছা। তো পিএনজি বা জেপিইজে এই ফাইলগুলো সিলেক্ট করলে কিন্তু আমাদের ফাইল সাইজ বাড়বে কমবে। তো আমরা চেষ্টা করব যে আমাদের ভিজুয়াল যেটা ছিল ডিজাইনে, যে কোয়ালিটিতে ছিল, আহ, যথাসম্ভব সেই কোয়ালিটিটা প্রিজার্ভ করার, মানে সেই কোয়ালিটিটা ধরে রাখার, এবং তার সাথে যেন মানে ফাইলের সাইজটা খুব বেশি বড় না হয়ে যায়। যেমন এটা দেখা গেল যে 5 কিলোবাইট আসছে, তো এটা যদি 50 কিলোবাইট হইতো, তা আমরা যে ফরম্যাটে আর কি সবচেয়ে মানে কম সাইজ করতে পারবো, সেটাই আমাদের জন্য বেটার। তো এই ক্ষেত্রে আপাতত মানে 5 কিলোবাইট এনাফ, বা হয়তো আর একটু কম্প্রেশন করলে আরো বা কমে আসতো, তো সেটা দরকার নেই। তো এরপরে আমরা হচ্ছে সেভ করব। আর নিচে আচ্ছা, ক্যান্সেল করেন এটা, নিচে দেখেন এই যে এই যে রাইট সাইড ইমেজ সাইজের এখানে কিন্তু আপনারা চাইলে হাইড উইডথটা চেঞ্জ করে নিতে পারেন আপনার ডিজাইন অনুযায়ী। তো এখানে স্কোয়ার স্কোয়ার এই শেপেই আছে, সো এখান থেকে আমরা স্কোয়ারই রাখতে পারি, যেহেতু এটা আমাদের সোর্স ফাইলে স্কোয়ার আছে। তো এখান থেকে সেভ করে আমরা ডেস্টিনেশনটা দিয়ে দিব যে আসলে কোথায় সেভ করতে চাই। সেভ করেন এটা। যে কোনো একটা ফোল্ডারে রাখেন, বা আপনি যে ফোল্ডারে কাজ করতেছেন সেই ফোল্ডারেও রাখতে পারেন। ইমেজ ফাইল হিসেবে সেভ করবেন, আর এখানে দেখেন ফাইলের নেম গুলা অ্যাপ্লাই করতে পারবেন, আর ফরম্যাটে হয়তো ইমেজ আর এইচটিএমএল দুইটা হিসাবে এক্সপোর্ট করতে পারবেন সেভ ফর ওয়েব দিলে। আচ্ছা, এক জায়গায় এক্সপোর্ট করেন যে কোনো জায়গায়, এটা তো আর মানে আচ্ছা, সেভ করছেন। আচ্ছা, এইটা কিন্তু খুবই লেন্দি প্রসেস, কিন্তু এটা একদম অ্যাকুরেট এবং মানে অ্যাকচুয়ালি যেভাবে করা উচিত, মানে যেভাবে করতে হয় পিএইচডি গুলা থেকে অ্যাসেট গুলা এক্সট্রাক্ট করতে হয়, সেটা কিন্তু এই উপায়ে। তো এটা শর্টকাটে আপনারা মানে অ্যাসেটটা এই যে লেয়ার থেকে ডিরেক্ট কুইক এক্সপোর্ট এট পিএনজি তে এক্সপোর্ট করতে পারেন, অথবা এই যে যেভাবে দেখানো হইলো মানে আলাদা একটা ডকুমেন্ট নিয়ে সেখান থেকে ট্রিম করে তারপরে আর কি সেটা সেভ করতে পারেন। আর আরেকটা যে টুল আছে সেটা হচ্ছে স্লাইস টুল। তো আহ, তাপস ভাই দেখেন এই যে মুভ টুলের নিচে কিন্তু ক্রপ টুল আছে একটা, একটু উপরে। হ্যাঁ, হ্যাঁ, ক্রপ টুলটা লং প্রেস করলে দেখেন নিচে আসছে স্লাইস এবং স্লাইস সিলেকশন টুল। তো আগে আমরা হচ্ছে স্লাইস টুলটা ইউজ করব। স্লাইস সিলেকশন টুল ইউজ করছেন মানে আপনি সিলেক্ট করছেন। আচ্ছা, স্লাইস টুলটা, হ্যাঁ, স্লাইস টুল নিয়ে আমরা ইমেজটাকে মানে যে যে অ্যাসেট গুলা মার্ক করতে চাই, এক্সট্রা করতে চাই, সেইগুলো আগে সিলেক্ট করে নিব। তো এটা
একবারেই যে পারফেক্ট করতে হবে এমন না, সিলেক্ট করে নিছেন এরপরে কিন্তু এই যে ইয়েলো যে বারগুলো আসছে দেখেন রেক্টেঙ্গুল, এইগুলা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ডাবল ট্যাপ করেন, ডাবল ট্যাপ করলে আপনার এডিটের অপশন চলে আসবে। এটা অ্যাডজাস্ট করেন, এই যে দেখেন এক ইমেজের এক পাশে বেশি জায়গা হয়ে গেছে, উপরে জায়গা নাই, নিচে কম জায়গা হয়ে গেছে, তো এটা আমাদের লোগোটাকে তো এক্স্যাক্টলি নিতে হবে। তো লোগোর যে সাইজ আছে সেই অনুযায়ী মানে একদম মানে লোগো যেন কাটা না যায় সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবং চেষ্টা করবেন লোগোটা এক্সাক্ট যেভাবে আছে সেভাবে ই করার। আর নিচে দেখেন, আরো নিচে যান, নিচে আর যে যে অ্যাসেট গুলো আছে আমাদের সেগুলো সিলেক্ট করেন। এই যে আই লাভ ডিজাইনের দেখেন এখানে, হ্যাঁ আপনার কার্সর যেখানে ছিল ওর নিচে দেখেন আই লাভ ডিজাইনটা সিলেক্ট করার তো প্রয়োজন নাই, এটা তো আমরা এইচটিএমএল দিয়ে লিখতে পারবো, এটা তো আর ইমেজ না। আবার ওই ওর নিচে দেখেন আপনার হেডার সেকশনে যান, হ্যাঁ ওইখানে দেখেন একটা শেপ আছে, তো এটা দেখেন একটা গোল শেপ, তার মধ্যে আবার একটা অ্যারো আইকন। তো এই দুইটাই কিন্তু আমরা আলাদাভাবে বা একসাথে হোক আইকন ফন্ট বা নেটিভ এইচটিএমএল সিএসএস দিয়ে কিন্তু জেনারেট করতে পারবো। সো এটাকেও আমাদের আসলে অ্যাসেট হিসাবে বা ইমেজ হিসাবে এক্সপোর্ট করার প্রয়োজন নাই। তো আপনার যদি মনে হয় যে এটা আপনি করতে পারবেন না বা আইকন ফন্ট ইউজ করতে দিবে না, সেক্ষেত্রে আপনি এটা ইমেজ হিসাবে ইউজ করতে পারেন। আচ্ছা, তো এর নিচে দেখেন আর ইমেজ আছে কোথায়, মাই ওয়ার্ক এর এখানে দেখেন, ধরলাম এইগুলা প্রত্যেকটা এক একটা ইমেজ। তো এই ইমেজ গুলাকে আপনাকে এই যে স্লাইস টুলে আছে আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবো। জাস্ট আমরা যেভাবে ক্রপ করতে চাই সেভাবে সবগুলা মার্ক করে নিব আগে। আচ্ছা, এরপরে পরের গুলো মার্ক করে নেন, আরো যেগুলো আছে। আচ্ছা, দেখেন এখানে যেহেতু সবগুলো একই শেপে আছে তো একটা মার্ক করে ফেলছি এক্স্যাক্টলি, তো এটা জাস্ট ড্র্যাগ করে আমরা টেনে বসাই দিলেই হয়ে যাবে, এটা সিলেক্ট হয়ে যাবে। স্লাইস টুলের কিন্তু এই একটা ফিচার আছে। আচ্ছা, তো ইজিলি কিন্তু আমরা সবগুলা খুব দ্রুত এটার মাধ্যমে মানে স্লাইস করতে পারবো। আচ্ছা, শিফট দিয়ে ট্র্যাক করে দেখেন তাহলে হয়তো স্ন্যাপ করবে। শিফট চেপে ধরে ড্র্যাগ করে দেখেন। একেবারে প্রথমেই মানে প্রথম চেষ্টাতেই অ্যাকুরেট হতে হবে এমন না, বাট এক্সপোর্ট করার সময় খেয়াল রাখবেন যেন ব্যাকগ্রাউন্ড না চলে আসে বা মানে একটা এলিমেন্ট আর একটা এলিমেন্টের ওভারল্যাপ না করে এই যে মার্ক গুলো আছে। ঠিক আছে, তো মনে করলাম আমাদের যে ইমেজ গুলা আছে এইগুলাই আমাদের এই ডিজাইনে সবগুলা ইমেজ সেট আমরা সিলেক্ট করে নিছি। তো এখান থেকে যে কোনো একটা সিলেকশনে আপনি যদি মডিফাই চান সেখানে ডাবল ট্যাপ করবেন। ওই যে বক্স দেখা যাচ্ছে, আহ, নীল যে বক্সটা দেখা যাচ্ছে এখানে ডাবল ট্যাপ করেন। যে কোনো একটা সিলেকশনে আপনি ডাবল ট্যাপ করেন, ডাবল ক্লিক আর কি। ওই যে নীল যে ইয়েটা আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে স্লাইস অপশন আসছে দেখেন, স্লাইস অপশনে দেখেন স্লাইস টাইপটা আমরা কি হিসেবে স্লাইস করতে যাচ্ছি, ইমেজটা বাই ডিফল্ট দেওয়া থাকে। তো এখান থেকে আমরা ইমেজের নেমটা মানে ফাইলের নেমটা কি হবে এক্সট্রাক্ট করলে সেটাও কিন্তু দিয়ে দিতে পারি। তো আমরা যদি আলাদা নেমে দিতে চাই এখান থেকে সিলেক্ট করে দিব, আদারওয়াইজ ডিফল্ট রেখে দিলেও কোনো প্রবলেম নাই। আর তারপরে দেখেন ডাইমেনশনে আছে এক্স ওয়াই, এটা উইড হাইটের মানে ভ্যালু, আর হচ্ছে ডিজাইনের এক্স ওয়াই এর যে ভ্যালুটা আছে এখান থেকে চাইলে আপনারা মডিফাই করে নিতে পারেন, তারপরে ওকে দিবেন যেহেতু এটার আমাদের কোনো এডিট প্রয়োজন নাই। আচ্ছা,
তো এভাবে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট আমরা আলাদা করে এডিট করে নিতে পারবো। তো এখন আমরা এটা এক্সট্রাক্ট করব হচ্ছে ফাইলে যান, উপরে দেখেন ফাইল আছে, ফাইলে যান, একটু সেভ ফর ওয়েব বা এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে যদি আপনি এক্সপোর্ট অ্যাজ সেভ ফর ওয়েবে যান। আচ্ছা, এখানে আপনার সিলেকশন গুলো আসার কথা, আবার স্লো হয়ে গেছে খুব সম্ভবত। বা জুম আউট করেন, জুম ইন হয়ে আছে অনেক। তাপস ভাই, এটা জুম জুম হয়ে আছে অনেক, জুম আউট করেন। যান সেভ ফর ওয়েবে যান, এইখানে না, আপনার ওইখানে। আচ্ছা, সবগুলো একসাথে দেখতে হলে আপনাকে মানে জুম আউট করতে হবে, মানে ছোট করতে হবে এটা। আচ্ছা, ওই যে নিচে দেখেন 100% দেয়া আছে, এই যে একদম নিচে PNG 24, হ্যাঁ ওইখান থেকে কমাই দেখেন, দেখতে পাচ্ছেন এখানে আপনার যতগুলো সিলেক্ট করছিলেন সবগুলা কিন্তু সিলেক্ট আছে। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, আবার আগের মতোই কিন্তু PNG ফাইলে এক্সট্রাক্ট করতে পারি, বা চাইলে অন্যান্য যে ফাইল ফরম্যাট গুলো আছে সেখান থেকেও এক্সট্রাক্ট করতে পারি। আর দেখেন নিচে আপনার যেটা সিলেক্ট করা আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে আপনি এখানে সিলেক্ট করে সেইগুলোকে মডিফাই করতে পারেন এখানে। আপনি দেখা যাচ্ছে যে একটা PNG চাচ্ছেন, একটা জেপিজি চাচ্ছেন, সেটা এখান থেকে করতে পারবেন। তো সিলেক্ট করে নিতে হবে আগে সেই অ্যাসেটটা, তারপরে আমাদের এইখান থেকে PNG ফাইলটা, এই যে রাইট সাইডে যে বারটা আছে এখান থেকে PNG ফাইল বা কোন ফাইল হিসেবে এক্সট্রাক্ট করতে যাচ্ছি সেটা, এটা সিলেক্ট করে দিলেই হবে। তো আগের মতোই সবই, এখানে যে যে এডিট আমাদের প্রয়োজন সেগুলো আমরা করতে পারবো, প্লাস এখানে ফাইলের লোডিং টাইমটা দেখতে পারবো এবং সাইজটাও দেখতে পারবো। আচ্ছা, তো সবকিছু ওকে যখন হবে আমাদের, তখন আমরা সেভ করব আগের মতোই। তো সেভ করেন এখান থেকে PNG বা জেপিইজি দিয়ে। সেভ করছেন কোথায় সেটা একটু ওপেন করেন। হ্যাঁ, এটা ফোল্ডারে সেভ হবে, যতগুলা সিলেক্ট করছেন সবগুলা দেখেন আলাদা আলাদা করে এক একটা ইমেজ হিসেবে চলে আসছে। তো এখন দেখেন এখানে যে লোগোটা আমরা সিলেক্ট করছি স্লাইস টুলের মাধ্যমে, এটা দেখেন ব্যাকগ্রাউন্ড সহ আসছে, কিন্তু প্রিভিয়াসলি আমরা যে মানে অনেক বেশি মানে খাটনি করে যেটা এক্সট্রাক্ট করছিলাম, মানে একদম আলাদা একটা ডকুমেন্ট নিয়ে সেখানে ওপেন করে তারপর ট্রিম করে যেটা সিলেক্ট করছিলাম, সেটাই দেখেন শুধুমাত্র ওই যে মানে ভিটা ট্রান্সপারেন্ট হয়ে আসছিল। তো এটা হচ্ছে একটু মানে বুঝে করতে হবে যে আসলে কোনগুলা ট্রান্সপারেন্ট পিক্সেল আমরা চাচ্ছি এবং কোনগুলা শুধুমাত্র ইমেজ হিসেবেই চাচ্ছি। তো এখানে যেহেতু আমাদের ট্রান্সপারেন্ট পিক্সেল ছিল, তো আমরা এই ট্রান্সপারেন্ট গুলাকে সেভাবেই এক্সট্রাক্ট করব স্লাইস টুলের মাধ্যমে। আপনারা একসাথে অনেকগুলা এভাবে মানে দ্রুত এক্সপোর্ট করতে পারবেন। আর কিন্তু এটার সমস্যা হচ্ছে যে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে, প্লাস ইমেজটার মানে আবার একটু রিটাচ করতে হবে। আর ওইখানে দেখেন যে আপনার একদম সলিড যে মানে একদম এক্স্যাক্টলি যতটুকু ইমেজ ছিল সেই লোগোটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে আসছিল। তো এটা খুব সবসময় মানে ভ্যারি করবে না, দেখেন এই লোগোটা কিন্তু জাস্ট একদম ট্রান্সপারেন্ট, যতটুকু এর সাইজ ছিল ততটুকুই আসছে এবং ট্রান্সপারেন্ট হয়ে আসছে অটোমেটিক্যালি।
এটা কিন্তু আমাদের আর মানে এডিট করা লাগবে না, এটা জাস্ট প্রজেক্টে আমরা ইউজ করতে পারবো ডিরেক্টলি। আচ্ছা, তো এই হলো মানে ইমেজ গুলা এক্সট্রাক্ট করার উপায়। তো এখন আপনি মানে ডিজাইনটা আসলে যে সোর্স ডিজাইনটা দেয়া আছে সেগুলো আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এইগুলা সব ই করে দেন, ডিসিলেক্ট করে দেন। আচ্ছা, ওর তো কথা। অথবা আন্ডু করে দেন সবগুলা। আচ্ছা, যাই হোক, তো এটা প্রবলেম না আমাদের, এটা আসলে অত প্রয়োজন নাই। তো উপরে যান বা যে কোনো একটা সেকশনে যান। সেকশনে যাওয়ার পরে আপনি কন্ট্রোল দিয়ে বা কন্ট্রোল চেপে ধরে হোভার করলে খুব সম্ভবত দেখতে পাবেন যে আসলে কোনটা থেকে দূরত্ব, কোন এলিমেন্ট থেকে কোনটা দূরত্ব কতটুকু দেয়া আছে। আচ্ছা, এটা ক্যান্সেল করে আপনি নতুন ভাবে এই সেম ডকুমেন্ট ওপেন করেন আবার, যদি এটা প্রবলেম হয়। আচ্ছা, জুম করেন। এখন হচ্ছে মানে মানে কন্ট্রোল চেপে হোভার করেন কোন একটা এলিমেন্ট সিলেক্ট করে। আচ্ছা, আপনি হচ্ছে ওই যে মানে মডিফাই করে সেভ করছেন, যা চেঞ্জ করছেন সেটা ইয়েস করছেন, তো এই জন্য তো সেভ হবেই। মুভ টুল থেকে তো আপনি যখন অবজেক্ট গুলাকে মুভ করার জন্য ইউজ করবেন, মুভ টুলটা তো সেই জন্য। তো মুভ টুল দিয়েই করেন, সমস্যা নেই। মুভ টুল দিয়ে জাস্ট কন্ট্রোল দিয়ে হোভার করে দেখেন, বা এটা তো গ্রুপ করা আছে সবগুলো একসাথে, এই জন্য সব একসাথে মুভ হচ্ছে। আচ্ছা, তো নর্মালি আপনি হচ্ছে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট, ওই মানে একটা বক্স থেকে আরেকটা বক্স কতটুকু দূরে আসছে সেটা দেখতেন কিভাবে? সেটা করলেই হচ্ছে। যেকোনো একটা বক্স সিলেক্ট করেন, সিলেক্ট করে ওইটা লেয়ার থেকে করতে হবে এমন না ভাই। আপনি এই যে আহ, আপনার ডকুমেন্ট ডিজাইন থেকেই করতে পারেন।
সিলেক্ট হওয়ার কথা লক করার না থাকলে। অর্ডার চেপে দেখেন, অর্ডার দিয়ে ক্লিক করতে হবে না, আপনি হোভার করলেই চলে আসার কথা। আচ্ছা, অন্য কেউ শেয়ার করবেন? অর্ঘ ভাই? কোথায় করবো ভাইয়া? নেমের উপরে করলেই তো আসার কথা। ওই যে কপি সিএসএস, তারপরে মানে অর্ঘ ভাই প্রথমে যে পপ আপ উইন্ডোটা দেখাচ্ছিল মানে শো করতেছিল, হ্যাঁ হ্যাঁ এটার, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এখন এই যে এইটাতে show করতেছে। হ্যাঁ হ্যাঁ এই যে কপি কপি সিএসএস এইখানে যান। তো এটা একটা ইসে ওপেন করেন, টেক্সট ডকুমেন্টে বা আপনার কোড এডিটরে ওপেন করতে পারেন। এখানে জাস্ট আপনাকে ডিরেক্ট কিন্তু সিএসএস সিএসএস গুলা দিয়ে দিছে, লিখে দিয়ে দিছে। খুব সম্ভবত এখানে পজিশন পজিশন ইউজ করা হয় আর ফিক্সড ভ্যালু ইউজ করা হয়, তো এই জন্য আর কি মানে এখান থেকে জাস্ট কপি করে আপনারা দিতে পারেন। কিন্তু এভাবে দেওয়া আসলে ঠিক না, কারণ সবগুলো এলিমেন্টে কিন্তু পজিশন অ্যাবসোলিউট বা পজিশন ফিক্সড এগুলোর প্রয়োজন নাই। আর এছাড়াও ফটোশপের বিভিন্ন প্লাগইন আছে যেগুলোর মাধ্যমে কিন্তু এই যে সিএসএস গুলো আমরা ইজিলি এক্সট্রাক্ট করতে পারি। তো সবগুলো আপনাদের মানে সিএসএস ফাইলে লিখেন, যেহেতু সিএসএস এক্সট্রাক্ট করতেছি আমরা, বা এখানে লিখলেও হবে, সিএসএস ফাইলের যে সিনট্যাক্স আছে সেই সিনট্যাক্সেই আসবে সব। টেস্ট করেন। করছি ভাইয়া, দেখা দেখেন, যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তো এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার টালার দিয়ে মানে সিএসএস এ আমরা যেভাবে লিখে থাকি সেভাবেই আসছে, কিন্তু এটা প্রথম প্রবলেম হচ্ছে এই যে ক্লাস নেম গুলা দেখেন আপনার মানে ওরা অটোমেটিক্যালি একটা দিয়ে দিছে, যে লেয়ারের যে নামটা ছিল সেই নাম অনুযায়ী দিয়ে দিছে। এটা আপনারা মডিফাই করে নেবেন আপনারা যেভাবে ইউজ করতে চান। আর তারপর দেখেন পজিশন অ্যাবসোলিউট দিয়ে আপনার এখানে কিন্তু এই যে লেফট অফ এগুলা দিয়ে দিছে। তো এটা এগুলার তো আসলে দরকার নেই, এটা যেহেতু আমরা মানে এখানে পজিশনের কোনো কাজ করতেছি না, সেহেতু পজিশন অ্যাবসোলিউট দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই। তো এটা ফটোশপে হচ্ছে ডিফল্ট, মানে ফটোশপে কিভাবে পজিশন করে থাকে সেই সেই অনুযায়ী কিন্তু এটা লেআউট এই কোডগুলা চলে আসছে। বুঝতে পারছেন? তো নর্মালি কিন্তু আমরা পজিশন ছাড়াই কিন্তু এই যে নেটবারে যে জায়গাটা আছে ব্যাকগ্রাউন্ড সহ, এটা করার জন্য কিন্তু আসলে পজিশনের প্রয়োজন নাই। এটুকু তো বুঝেন আশা করি নাকি? জি ভাইয়া। আচ্ছা, তো এখান থেকে আমরা যে যে প্রপার্টি গুলো লাগবে না সেগুলা বাদ দিয়ে দিব। মানে শুধুমাত্র অ্যাসেট কপি করবে এমন না, আমরা চাইলেও সিএসএস ও কপি করতে পারি এখান থেকে। দেখেন এখান থেকে আমরা কিন্তু এক্সাক্ট সলিড যে কালার প্যালেটটা আছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। আর উইড হাইট, তারপরে হচ্ছে মার্জিন প্যাডিংটা পাচ্ছি না এখান থেকে। তবে মার্জিন প্যাডিংটা আমরা ওই অল্টার দিয়ে হোভার করলে কিন্তু এমনিতেই দেখাই দিবে যে আসলে কোনটা থেকে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের কতটুকু গ্যাপ আছে। বুঝতে পারছেন? আর টেক্সট যেগুলো আছে টেক্সট গুলাকে ডাবল ক্লিক করলে, এডিটেবল করলে কিন্তু আমরা টেক্সটে কি কি ফন্ট ইউজ করা হয়েছে বা টেক্সটের সিএসএস কপি করলেও কিন্তু টেক্সটে কি কি স্টাইল অ্যাপ্লাই করা হয়েছে, কি কি ফন্ট ইউজ করা হয়েছে সেগুলোও কিন্তু কপি করতে পারবো ডিরেক্টলি। টেক্সটের লেয়ারটা, টেক্সট বক্সটা বা টেক্সটটা সিলেক্ট করেন, টেক্সট সিলেক্ট করে টেক্সট লেয়ার থেকে কপি সিএসএস করেন, সেখান থেকেও কিন্তু এইরকম কপি করতে পারবেন।
কোথায় করবো ভাইয়া? টেক্সট? যে কোনো একটা টেক্সট সিলেক্ট করেন, সেই টেক্সটে কি কি স্টাইল আছে, কি কি মানে ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়েছে, সেগুলা লাইন হাইট কত, সব ডিটেলসে কিন্তু আমরা কপি করতে পারবো। এটা তো আমরা জাস্ট এই যে শেপটা আছে, এই শেপটার কি কি প্রপার্টি আছে সিএসএস এর সেইটা কপি করলাম। তো টেক্সটের জন্য কিন্তু আমরা এইভাবে কপি করতে পারবো, অথবা যে ক্যারেক্টার যে ইয়েটা আছে, টুলটা আছে, সেই টুল থেকেও কিন্তু সিএসএস এর ফন্টের বা টেক্সটের প্রপার্টি গুলো আমরা নিতে পারবো। কিন্তু ভাইয়া এই ফন্ট গুলা তো সাপোর্ট করতেছে যদি সিস্টেমে ইনস্টল করা থাকে, কিন্তু এটা হ্যাঁ, মানে গুগল ফন্ট থেকে কিভাবে পাবো? গুগল ফন্ট থেকে তাহলে আপনাকে ওই যে ফন্ট ফ্যামিলি তো এখানে দেয়া আছে, তো এই ফন্ট ফ্যামিলিটা আপনাকে দেখতে হবে যে আসলে ফ্রি ফন্ট কিনা। যদি ফ্রি না হয় তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে এই ফন্টটা ফ্রি না। তো সেক্ষেত্রে হয়তো ক্লায়েন্ট আপনাকে ফন্টটা কিনে দিবে, বা আপনাকে দামি একটা যে কোনো একটা ফন্ট ইউজ করতে বলবে, বা গুগল ফন্ট থেকে ইউজ করতে বলবে। আপনি বলবেন যে আসলে কিনে না দিলে আপনি যে ফ্রি কোনো ফন্ট দিয়ে করে দিবেন। তো ফন্ট চেঞ্জ করলে কিন্তু আসলে আপনার ডিজাইনটা কিন্তু এক্সাক্ট এরকম থাকবে না, কারণ লেখাগুলো অন্যরকম আসবে। তো এই ক্ষেত্রে কিন্তু আগে ভাগে আপনাকে বলে দিতে হবে ক্লায়েন্টকে যে এই ফন্টটা আসলে ফ্রি ফন্ট না, এটা আমার কাছে আছে, আমি আপনাকে প্রোভাইড করতে পারবো, বাট এটা কিন্তু আপনাকে কিনে নিতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, যে যে রিসোর্স গুলা, মানে আগেই তো বলছি, যে যে রিসোর্স গুলা মানে ফ্রি না বা লাইসেন্স লাগবে, মানে ফ্রি লাইসেন্স না বা ক্রিয়েটিভ কমনের লাইসেন্স নাই, কিংবা ইউজেস রাইট নাই আপনার বা আপনার ক্লায়েন্টের, সেগুলা আপনাকে আপনার ক্লায়েন্টকে বলে দিতে হবে যে এই রিসোর্স গুলা আসলে ফ্রি পসিবল না, এটার জন্য লাইসেন্স নিতে হবে। যে কোনো থিম হোক বা ছবি হোক বা ফন্ট হোক, সবকিছুই বা আপনি যদি স্পেসিফিক কোনো কোড ইউজ করে থাকেন আপনার কোডের মধ্যে, যে কোডটা আসলে মানে কোথাও সেল হচ্ছিল, সেসব ইউজ করলেও কিন্তু আপনাকে বলে দিতে হবে আপনার ক্লায়েন্টকে, কারণ পরবর্তীতে সে যখন এই ওয়েবসাইটটা রান করবে, সে কিন্তু আসলে কপিরাইটের জন্য কিন্তু তার ওয়েবসাইটটা ব্যান হয়ে যেতে পারে। আচ্ছা, আমার মনে হয় আপনারা মানে বুঝতে পারেন নাই অনেকেই এই যে পিএইচডি থেকে কিভাবে ফাইল এক্সট্রাক্ট করতে হয়, নাকি? ভাইয়া বুঝছি। আচ্ছা, ওই যে স্পেসটা, এটা আপনার অল্টার চাপ দিয়ে, মানে অল্টার চেপে ধরে আপনি জাস্ট কার্সারটা নিয়ে কোন এলিমেন্টের উপর রাখলেই চলে আসার কথা। আপনার এটা হয়তো সেটিংস এ হয়তো অফ করা আছে, বা এটা টুইক করা লাগবে, আদারওয়াইজ যে লেটেস্ট। আইডি যেটা অল্টার দিয়ে কথা বললেন না, মানে এটা ফটোশপ ইলাস্ট্রেটরে কিন্তু আসলে এটা ডুপ্লিকেট হয় আইটেম। অল্টার চেপে কোনো একটা আইটেম থেকে আরেকটা আইটেমে ড্রাগ করে নিয়ে গেলে পুরো আইটেম। ড্র্যাগ করবো না তো আমরা, জাস্ট হোভার করব। ড্র্যাগ করার প্রয়োজন নাই, শুধু হোভার করব আমরা, মানে জাস্ট কার্সারটা নিয়ে উপরে রাখলেই হবে। ড্র্যাগ করলে তো সেটা চেঞ্জ হবে, মানে ডুপ্লিকেট হবে বা কপি হবে। আচ্ছা, এক্সট্রাক্ট করার জন্য আপনাদের আমি একটা ভিডিও লিংক দিতে পারি, সেটা দেখতে পারেন, হিন্দিতে ভিডিওটা। ইংলিশ কন্টেন্ট দেখছিলাম কিছু, সেইখানে আমি মানে আসলে ভ্যালিড কিছু পাই নাই। অনেকে এই যে স্লাইস টুল দিয়ে করে থাকে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু স্লাইস টুল দিয়ে করলে একটু ঝামেলা আছে ব্যাকগ্রাউন্ডটার জন্য। সেটা আবার আপনাকে রিটাচ করতে হবে, কিন্তু ওই যে আলাদা একটা ডকুমেন্টে ওপেন করে ইমেজ থেকে ট্রিম করলে কিন্তু তখন আর আপনার সেটা করতে হবে না, রিটাচ করা লাগবে না। তো বেসিক্যালি এক্সট্রাক্ট করার অনেক পদ্ধতি আছে, যেভাবে যে মানে কমফোর্ট ফিল করেন। আর এই যে মানে স্পেস গুলা যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো, আর ফন্টেরটা তো মানে কিবরিয়া ভাই তো আর শেয়ার করলেন না। তো ফন্টেরটা ওইখানে জাস্ট আমরা ক্যারেক্টার যে প্রপার্টি আছে এই ফটোশপের, ওইখান থেকেও কিন্তু ফন্টের ইনফরমেশন গুলা দেখতে পারবো।
তো এখানে দেখেন ক্যারেক্টার সম্বন্ধে একদম ডিটেলস দেয়া আছে, কি কি ফন্ট ইউজ করা হয়েছে, তারপরে হচ্ছে ফন্টের সাইজ কত আছে, তারপরে ফন্টটা ফন্টের ওয়েট কত আছে, বোল্ড আছে নাকি রেগুলার আছে, আপার কেস নাকি লোয়ার কেস, সবকিছুই কিন্তু এখানে পাবেন। কালার, তারপরে লাইন স্পেসিং, ক্যারেক্টার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, সবকিছুই পাবেন এখানে। তাপস ভাই, স্ক্রিন রেকর্ডিং কি চলতেছে নাকি? চল একটু দেখান তো। এটা আপনি হচ্ছে যে মানে রাইট সাইডে একটা বার নিয়ে আসবেন, এটা থাকলে কাজ করতে সুবিধা হবে, যেহেতু ফটোশপে আসলে আমাদের মানে খুব বেশি কাজ না, জাস্ট এইগুলা পেলেই হবে আমাদের। রাইট সাইডে স্ন্যাপ করে রাখতে পারেন এগুলা, সচরাচর প্রয়োজন হবে। কালার সোয়াসেস, তারপরে এই যে লেয়ার্স, ক্যারেক্টার প্যানেল, এগুলো আমাদের মানে সচরাচর প্রয়োজন হবে ওয়েবসাইটের করার জন্য। আর এখন আবার আপনারা বিভিন্ন প্লাগইনও ইউজ করতে পারেন, যেগুলো করলে আপনাদের আরো ইজি হবে, বাট প্লাগইন ছাড়া যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু কষ্ট করে নিতে হবে এভাবে। অথবা আপনারা এই যে লেয়ার থেকে ডিরেক্ট এক্সপোর্ট অ্যাজ পিএনজি হিসেবেও এক্সপোর্ট করতে পারেন। বিভিন্ন অপশন আছে এক্সপোর্ট করার, যে যেভাবে কমফোর্টেবল ফিল করেন বা যার প্রজেক্টে যেভাবে প্রয়োজন হয়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা। হ্যাঁ, তো আপনি হচ্ছে শর্টকাট কিতে দেখাইলেন, আমি দেখাইলাম লং এ, এসে আর কি কাজ একই। শর্টকাট কি তো আর আমার আসলে মানে মনে নাই, বা এটা এক একজন এক এক রকম ভাবে চেঞ্জ করে রাখে, কিন্তু অপশন গুলো আপনার একই, প্রসেসটা একই। এখন আপনি শর্টকাট ইউজ করে কমফোর্টেবল ফিল করলে শর্টকাট ইউজ করবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে ব্রেকের পরে বাকিটা দেখবো আমরা।